দর্শক, সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আর সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে আজাদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা যে বিষয় নিয়ে আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই যে উচ্চশিক্ষার গুণগত মান আমাদের দেশে, সেই জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের উচ্চশিক্ষার মানের ইউনিফর্মিটি নাই। একটা ইয়ার্ড স্কিট দিয়ে যদি মাপতে যাই, সব বিশ্ববিদ্যালয়ের মান একরকম নয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, যদিও ওয়ার্ল্ড রেটিংয়ে তাদের নাম নাই, কিন্তু তারা নামের পর্যায়ে আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে, যারা যে কোনো অংশে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমতুল্য। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, বোথ ইন দি পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটাতেই, যাদের গুণ সম্বন্ধে মান সম্বন্ধে শিক্ষার আমরা সন্তুষ্ট নই। এখানে একটা মাত্র কারণ হলো আমার সংখ্যার বিস্তৃতি বিপুল ঘটেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। অন্য লেভেলেও হয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি লেভেলে এনরোলমেন্ট। আমরা যদি পিছনের দিকে তাকাই একটু, 1921-এ যখন ইস্ট বেঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে উচ্চশিক্ষার কিছু কলেজ ছিল যারা কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে, 1921 থেকে অনওয়ার্ড, সব কলেজগুলো অধিভুক্তকরণ এবং শিক্ষার মান উন্নয়ন এবং লিডারশিপ দেওয়া ইন এডুকেশন ঢাকা বিশ্ববিদ্যালয় করে এসছে। স্বাধীনতার যখন আমরা বাংলাদেশ 1971 সালে 26 মার্চ থেকে, স্বাধীনতার সময় থেকে, তখন 6টি বিশ্ববিদ্যালয় ছিল: ঢাকা, রাজশাহী, চিটাগাং, বিএইউ, বুয়েট এবং জাহাঙ্গীরনগর। এই 4টি বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার ছাত্র পড়ালেখা করত, আর কয়েকশো শিক্ষক বা হাজার দুয়েক শিক্ষক শিক্ষকতা করত। তাদের গুণগত মান আর উৎকর্ষ ধরে রাখা যতটা সহজ ছিল, আজকের প্রেক্ষাপটে 37টি পাবলিক ইউনিভার্সিটি আর 79 মানে 80 ধরা যায় 80 প্রাইভেট ইউনিভার্সিটি, আর ছাত্র সংখ্যার পরিমাণ হলো 26 লক্ষ। এখন 26 লক্ষর গুণ এবং কয়েক 25 to 30,000 টিচারের গুণ মান নির্ধারণ এবং নির্ণয় করা, সেই প্রেক্ষাপটে অনেক কষ্টসাধ্য। মানে সেই প্রস্তুতিটা আমাদের নেই। আরো একটা ব্যাপার আছে, এখন আমি তো পুরনো আঙ্গিকে প্রেক্ষিতে নলেজের, জ্ঞানের এবং ইনোভেশনের, সায়েন্স অ্যান্ড টেকনোলজির 70-র দশকে তো আমি নেই। আমি তো আছি 2014 সালে, যখন পুরো বিশ্ব একটা বিপ্লব ঘটেছে। এই প্রযুক্তির বিপ্লব, তথ্য প্রযুক্তির বিপ্লব, জ্ঞানের বিপ্লব এবং ইনোভেশন, সায়েন্স টেকনোলজি ইনোভেশনের বিপ্লব, ইভেন কর্মমুখী শিক্ষা এবং বাজারমুখী শিক্ষা, এবং যে হিউজ সার্চ গ্লোবালি হায়ার এডুকেশন যাচ্ছে, এইটা ভীষণ এক্সপেন্সিভ। এই শিক্ষার গুণগত মানকে ধরে রাখতে গেলে যে করম অর্থায়ন সরকারি কোষাগার থেকে পাওয়ার কথা, সেটা আমরা পাই না। বরাদ্দটা পাই না। তাহলে কি উচ্চশিক্ষার জন্য আমাদের বরাদ্দ কম? বরাদ্দ বেশ কম, কারণ হায়ার এডুকেশনে বরাদ্দ হলো 2.3% অফ জিডিপি, আর আমার পাশের দেশ ইন্ডিয়া হলো 3.8 to 4% অফ জিডিপি। আর যদি মালদ্বীপ, ছোট দ্বীপ, 7% অফ জিডিপি, নেপাল 3.4% অফ জিডিপি, মালয়েশিয়া 5.7% অফ জিডিপি। এটা হলো শিক্ষার জন্য। আর উচ্চশিক্ষার জন্য রাফলি 10% অফ দি বাজেট। এবং এই বরাদ্দটাও তো আবার হয়তো বেতন ভাতাতে চলে যায় একটা বড় অংশ। হ্যাঁ, সেই এখন যদি আমাকে 2.2% জিডিপি যদি পুরো শিক্ষা ব্যবস্থা হয়, উচ্চশিক্ষা খাতে সেখানে হবে 0.2% অফ জিডিপি, আর এর 80% চলে যায় এই বেতন ভাতার জন্য। শিক্ষকের শুধু নয়, শিক্ষক আর সাপোর্ট স্টাফ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেই সংখ্যা থাকে, তার চেয়ে ডাবল হলো সাপোর্ট স্টাফ থাকে। এই সাপোর্ট স্টাফ যে দরকার নাই তা বলছি না, কিন্তু এইটা বিয়ার করার মতো অর্থায়ন সরকার করতে পারে না। এইখানে একটা চেষ্টা করা উচিত। এটা কিন্তু আমি সবসময় বলি, অন্যভাবে কেউ নিতে পারে, কিন্তু এটা ইকুইটি নয়, এটা সমতা নয়, সমতা প্রিন্সিপাল এটা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বুয়েট, জাহাঙ্গীরনগর, এই যেসব বিশ্ববিদ্যালয় যারা পড়ালেখা করে, 60 to 70% ছেলে মেয়েরা আসে ওয়েল অফ ফ্যামিলি থেকে।
তাদের ফিজ বাড়ানোর কথা বলছি না, তারা কোনো সিস্টেমে যদি এই এর অর্থায়নের সহযোগিতা করে, আমি বলছি না ফোর্সফুলি, তাহলে বোধহয় শিক্ষার মানটা উন্নত করা যেত। সেটা কিভাবে সম্ভব স্যার? সেটা সম্ভব এইভাবে, যদি যারা পাশ করে বেরিয়ে গেছে অ্যালুমনাই, জি সেই অ্যালুমনাইরা যদি তাদের স্যালারির একটা পোর্শন নয় সারা বছরের শেষে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দেয়, তাহলে হিউজ নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় আজ থেকে 21 সাল থেকে যত স্নাতক আছে, এখন কিছু কিছু স্নাতক কোটি কোটি টাকা দিচ্ছে, 10-20 কোটি টাকাও দিয়েছে। তো সব স্নাতক যদি 500 টাকা করেও দেয়, তাহলে বিশ্ববিদ্যালয় যে ফান্ড হবে পুরনো বিশ্ববিদ্যালয়, তাদের তাদের গুণগত মান, গবেষণার মান, শিক্ষকদের বেতন ভাতা সবই করা কিন্তু সম্ভব। পাঠ্যক্রম কি গুণগত মান সম্মত পাঠ্যক্রম তৈরি হয়? মানে যেগুলো আপনারা এইটার ব্যাপারে আমি বলতে পারি নিশ্চয়ই আমরা চেষ্টা করি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারে। 4টি ইউনিভার্সিটি অবশ্য নিজেরাই তাদের একাডেমিক কাউন্সিল কারিকুলাম ফ্রেম করে, যেমন 73 দাস যাওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড রাজশাহী, জাহাঙ্গীরনগর, ঢাকা। আর এই চারটি ইউনিভার্সিটি মূলত তাদের চিটাগাং, তাদের কার্যক্রমটা তারা ফ্রেম করে, কিন্তু এই ফ্রেমের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও জড়িত। আমরা চাই কাটিং এজ টেকনোলজিতে, আপডেটেড নলেজ অ্যান্ড ভার্সন ভিশনে তাদের কারিকুলামটা তুলে ধরতে। সেই কারিকুলামটা সম্পৃক্ত হবে, জনসম্পৃক্ত, কর্মমুখী এবং বিশ্বের গ্লোবালাইজড ভিলেজের নিডের সঙ্গে কিন্তু বাজারে বা কর্মমুখী বা বাজারমুখী শিক্ষার কথা বলছি, সেখানে আমাদের লোকবল জনশক্তি কি পরিমাণ প্রয়োজন কোন কোন খাতে, সেই অনুযায়ী কি আমরা এই বিষয়গুলো নির্ধারণ করি? এখন আপনি এই অনুষ্ঠান শুরুর আগেও বলছিলেন যে আসলে যেটা হলো যে অনেক অপ্রয়োজনীয় বিষয় এখনকার বাস্তবতায় বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে হলো কি, প্রত্যেক নলেজই, হিউম্যান নলেজ ইজ ইনরেসপন্সিবল, প্রত্যেক নলেজেরই দরকার আছে, কিন্তু কোন প্রপোর্শনে কতজন পার্সোনাল দরকার আছে সেটা তো চিন্তা করার ব্যাপার আছে। এমন অনেক সাবজেক্ট আছে যে জ্ঞানের নিশ্চয়ই যৌক্তিকতা আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু হাজার হাজার ছাত্র গ্র্যাজুয়েটস বা লক্ষ ছাত্র সেই হিসেবে প্রডিউস করে তো ঠিক না। এটা করলে তো তাদের জব এমপ্লয়মেন্ট হবে না। আর এমপ্লয়মেন্ট না হওয়া মানে যে ওয়েস্টেজ, নলেজ অ্যাকোয়ার করছে ভালো কথা, কিন্তু সেই নলেজটা যদি প্রোডাকশনে না যায়, সেই নলেজটা যদি আমার সোশ্যাল আপলিফমেন্টে না যায়, সেই নলেজটা যদি আমাদের গ্রোথকে প্রপেল না করে, তাহলে তো আমি পারবো না। তবে এইটা ঠিক, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মানে স্বনামে খ্যাত, এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, ঐতিহ্যবাহী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তাদের কারিকুলামটাকে ফ্রেম করে এমনভাবে আমাদের কাছে পাঠায় অ্যাপ্রুভালের জন্য বা দেখার জন্য, আমরা তাকে যথাসম্ভব এক্সপার্ট দিয়ে মনিটরিং করে ফিডব্যাক নিয়ে গ্লোবালাইজ স্ট্যান্ডার্ডে চেক করে তারপরে অ্যাপ্রুভাল দিই। সুতরাং এখন অনেকটাই রেশনালাইজ হয়ে আসছে। আর এটা শুনলে আমাদের আনন্দের ব্যাপার, আমরা যে টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্তত 15-16টা তো নাম করা যাবে, যারা নিজস্ব ক্যাম্পাসে গেছে, নেটওয়ার্ক আমরা দিয়েছি, তাদেরকে ভার্চুয়াল লাইব্রেরি দিয়েছি, দে ক্যান লগ ইন করে যে কোনো ওয়ার্ল্ডের জার্নাল অলমোস্ট ফ্রি পেতে পারে এবং পাচ্ছে। তো সেটা তো গুণগত মানের জন্য আমরা গত 2 বছরে 300-400 কোটি টাকার মতো গবেষণা বরাদ্দ দিয়েছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যেতে চাই, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক রকম আলোচনা আছে, যে এখানে সনদপত্র বিক্রি করা হয়, সেটা হয়তো আপনি জানেনই, আপনাকে নতুন করে বলার কিছু নাই। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেটা হয়তো আপনি বলবেন। পাশাপাশি হচ্ছে এখানে যে কোর্স বা যা পড়ানো হয় সেইটা পড়ানোর উপযুক্ততা আছে কিনা সব বিশ্ববিদ্যালয়, যেমন ফার্মেসি, আর্কিটেকচার, অনেক কিছু পড়ানো হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাদের পর্যাপ্ত ল্যাব আছে কিনা, আরো যা যা থাকা দরকার আপনি ভালো জানেন। হ্যাঁ, এটার অস্বীকার করা যাবে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়, যে ফার্স্ট জেনারেশন বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছিল, তাদের অনেকে ভালো করছে। সেকেন্ড থার্ড জেনারেশনে কিছু কিছু বিশ্ববিদ্যালয়, পাবলিক নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই সনদ বাণিজ্যে জড়িত আছে বলে আমরা সন্দেহ করি, এবং এর বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করি এবং তাকে সিল করে দেওয়া, ডিএফিলিয়েট করা
এবং তাদেরকে ক্যান্সেলেশনের জন্য রিকমেন্ড করি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইজ অ্যান অ্যাডভাইজারি বডি। আমরা এটা রিকমেন্ড করি শিক্ষা মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপে বন্ধ করার পদক্ষেপ নেয়। কিন্তু যখনই আমরা কোনো অ্যাকশন নিতে যাই, হাইকোর্টে যে স্টে অর্ডার নিয়ে আসে, এই স্টে অর্ডার নিয়ে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করলে বিজ্ঞ আদালত যথাযথভাবে মনে করতে পারেন যে হি ইজ অ্যান অ্যাগ্রিভ পার্টি, সুতরাং উনি রিড্রেস করার জন্য তাকে সময় দিয়েছেন। এই সময় দেওয়া আর ফুল হিয়ারিং এ বেঞ্চে হলে তখন আবার এটা ওদের ওই অধিকারটা থাকবে না। কিন্তু সেই স্টে অর্ডার দেওয়া আর ফুল হিয়ারিং এর অ্যাপিল ডিভিশনে যা এই স্টে ভ্যাকেট করার জন্য যখন কেই জুটবে, সেতে 2-3 বছর সময় লেগে যাবে। এই সময়ের ভিতরে যে ছাত্রগুলো ভর্তি হবে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। তাদের বিশ্ববিদ্যালয়কে আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, এটাও আমরা লক্ষ্য করে দিয়েছি। আমরা ডিসক্রিমিনেশনও হতে পারে, আমরা বলে দিয়েছি যে এই কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের ওয়েবসাইটে আছে, প্লিজ চেক ইট। কয়টি বিশ্ববিদ্যালয় স্যার? আমাদের বিশ্ববিদ্যালয় এখন 70 মতো আছে। না মানে ওই যে যাদের বিষয় আপনারা বলেছেন, মূলত 4টি বিশ্ববিদ্যালয়, কিন্তু সংখ্যা অজস্র। সে অজস্র সংখ্যা, অজস্র ক্যাম্পাস যেটা অবৈধ, অনৈতিক, অবৈধ এবং কোচিং সেন্টারের মতো শাখা এবং কোচিং, এটা চলতে পারে না। আইনে কিন্তু এটা বাধা আছে। একটা বিশ্ববিদ্যালয় একটা শাখা থাকবে, কিন্তু আমরা তো বন্ধ করতে পারছি না। তবে আমরা বলে দিয়েছি এটা আইন থেকে স্টে অর্ডার নিয়ে চালাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদন সর্বশেষ দেওয়া হয়েছে, বিভিন্ন সময় দেওয়া হচ্ছে, মানে ঠিক ট্রাস্টি বোর্ড বা ঠিক লোকগুলোকে দেওয়া হচ্ছে, বা যে জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় করার কথা তারা বলেছে, যে বিষয়ের কথা বলেছে, সেগুলিও যথাযথ বিবেচনা করা হয়েছে। আর এটা কিন্তু আমি জানি আপনাকে বিব্রত করা হলো না, বিব্রত না। আপাত দৃষ্টিতে মনে হবে জি যে অনেক বিশ্ববিদ্যালয়, আসলে এই 19টি বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে গত 5 বছরে, গড়ে ধরতে গেলে 5টি করে। কিন্তু এর আগে, আমি কোন সরকার কথা বলছি না, এর আগে অনেক বিশ্ববিদ্যালয় 25টি, 20টি, 30টি করে। এই যে 5টি করে বিশ্ববিদ্যালয় দেওয়া আছে, এটা তো 4th জেনারেশন ইউনিভার্সিটি। অ্যান্ড লাকিলি এই ইউনিভার্সিটিগুলো অধিকাংশ ক্ষেত্রেই, আমি নাম বলবো না, নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে এবং ঢাকার বাইরে ক্যাম্পাস যথাযথ ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সে রাজশাহীতে হোক, সে চিটাগাঙে হোক, সে অন্য কোনো জায়গায় হোক, কিন্তু ঢাকাতে দেওয়া হয়নি এক্সেপ্ট 1 or 2। আর যে 1-2 ঢাকাতে দেওয়া হয়েছে, দে আর অলসো ডুইং ভেরি ওয়েল। তো এই জন্য আমি বলতে চাই, এখন কিন্তু গভর্নমেন্ট ইজ ভেরি কেয়ারফুল। কারণ আমরা 4টা ইন্সপেকশনের পরে আমরা আমাদের কেসটা পাঠাই টু দি শিক্ষা মন্ত্রণালয়, তারপর সেটা প্রাইম মিনিস্টার অফিসে যায়, তারপর প্রপার প্রসেসে অনুমোদন দেওয়া হয়। এটা অনুমোদন পাওয়া এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢাকার বাইরে পেলে তাদের এনকারেজ করে সরকার। হ্যাঁ, মানে ঢাকায় তো দেখা যায় একটা ভবনের মধ্যে একটা মার্কেটের উপরে বিশ্ববিদ্যালয়। এখন ঢাকার বাইরে যদি কোনো ক্যাম্পাস খুলতে চায় পুরনো ডিস্ট্রিক্ট গুলোতে, আমার মনে হয় গভর্নমেন্ট উইল ডু ইট ফাস্ট ট্র্যাক, এবং আমরাও তত করব। কিন্তু ঢাকার ভিতরে আর বিশ্ববিদ্যালয় দেওয়ার সম্ভাবনা খুবই কম। মানে 79টি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় পর আরো বিশ্ববিদ্যালয় দরকার আছে কিনা? কিন্তু সেইখানে আমার একটা প্রশ্ন আছে, আর এত উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী দরকার আছে কিনা? সবাই উচ্চ শিক্ষা নিবে কিনা? এটা নিয়ে অবশ্যই সরাসরি প্রশ্ন উত্তর দেওয়া যায় না। কেউ কেউ মনে করে যে আমাদের ভোকেশনাল ট্রেনিংটাকে আপডেটেড করলে জব অপরচুনিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট বাড়ত, এবং তাতেই বরং কম খরচে তাদের জীবন জীবিকার সংগ্রামটা অনেকটা সহজতর হতো। কিন্তু গ্লোবালাইজড ভিলেজে, আমি ইফ আই কোট ওয়ার্ল্ড রিনাউন্ড একাডেমিশিয়ানদের, নেভার ইন হিউম্যান হিস্ট্রি the need for higher education is so intensely felt as it is now. তার মানে হলো মানব সভ্যতার ইতিহাসে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা আজকে যেমন করে অনুভূত হচ্ছে, আগে কখনো ইতিহাসে হয়নি। কারণটা কি? কারণটা হলো, আগে আমরা সোজা কথায় যদি বলি, একটা ইলেকট্রিশিয়ান আমার যদি হায়ার করতে হতো, একটা ডিপ্লোমা অথবা ট্রেনিং অথবা 3 মান্থসের ট্রেনিং একজন লোক আমি ইলেকট্রিশিয়ান নিয়ে দিতাম, পাওয়া যেত এবং নিয়ে নিতাম। আজকে কিন্তু যিনি এমপ্লয় করবেন, তিনি তার চেয়ে অল্প কিছু বেশি টাকা দিয়ে হলো তার ইলেকট্রিক্যাল নলেজও চাইবেন, কম্পিউটার টেকনোলজি নলেজও চাবেন, লিটারেসিও চাবেন, এবং ইলেকট্রনিকেরও কিছু কিছু আইডিয়া চাবেন। সুতরাং একদম গ্রাসরুট বেসড লেভেলে নলেজ রেখে আগানো যাবে না। তবে কথা হলো, আমার সমাজ,
আমার দেশ কতটুকু অ্যাফোর্ড করতে পারে। এবং এই যে সেই এত ক্ষেত্রে শিক্ষিত হয়ে বেরোচ্ছে, তারা তো যদি তার শিক্ষা অনুযায়ী বেতন ভাতা বা ওইরকম চাকরি না পায়, তাহলে তো তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন হবে, frustration হতাশা এবং জন্মাবে, অপচয় হচ্ছে, অপচয় হবে, জাতীয় মেধা, ন্যাশনাল ওয়েলথের অপচয় হবে। ওয়েলথের অপচয় হচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো আমি যে শিক্ষাটা দেব সেই শিক্ষাটা যদি আমি টেকনোলজি সাইডের শিক্ষা দেই, ডিপ্লোমা হলেও চলবে, কিন্তু আমি এমন শিক্ষা দিলাম উচ্চশিক্ষা উচ্চতর ডিগ্রির জন্য, সেটার প্রায়োগিক দিক যদি না থাকে তাহলে সে উচ্চশিক্ষার হ্যাঁ, প্রয়োজন সেই জায়গাটা থাকতে হবে, তো সে কোথায় তার থাকতে হবে। এখন সেটা প্রয়োগ করবে। প্রোডাকশন লাইনে আমি একটা বলি, প্রোডাকশন লাইন যদি না চলে, জি। আমি যদি বিবিএ এমবিএ গ্রাজুয়েট প্রডিউস করি, দে উইল সেল, মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, এগুলো তো স্টাডি করবে একটা হুইল চলার পরে। জি, যদি আমার প্রোডাকশনে না থাকে, হুইলটি না চললো তাহলে তো হবে না। সেই জন্য সায়েন্স টেকনোলজি ইনোভেশন এইটার জন্য গ্র্যাজুয়েট লেভেলে হোক, আন্ডারগ্রেড লেভেলে হোক, মিড লেভেলে হোক, হায়ার লেভেলে হোক, এই শিক্ষাটা জোর দিতে হবে। তবে মুদ্রা কথাই হলো, আজকে এক কথায় বলা যাবে না উচ্চশিক্ষা অপাঙ্ক্তেয় বা উচ্চশিক্ষা বিলাসিতা। উচ্চশিক্ষার যদি প্রায়োগিক দিক থাকে, যদি মানবিক গুণবল সম্পন্ন যদি হয়, প্রয়োগের জায়গাটা তৈরি করা যেতে তৈরি পারে। করা যায়, তাহলে এটা কারণ আজকে ইউরোপে কিন্তু একরকম হতো, আগে ব্রিটেনে ক্লাস 5 পর্যন্ত পড়তো। জন মেজর প্রাইম মিনিস্টার হয়েছে প্রায় ক্লাস 5 পাস করা। তখনকার সময় বাস্তবতার নিরিখে তারা হাই স্কুল পর্যন্ত যেই ওই ফ্যাক্টরিতে যেত, ইন্ডাস্ট্রিতে কাজ করতো। আজকে সেখানে 67% হলো যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আমেরিকাতে 70% গ্র্যাজুয়েট, সাউথ কোরিয়াতে 80% গ্র্যাজুয়েট, আর নর্ডিক কান্ট্রিজে 90% গ্র্যাজুয়েট। মানে তারা যারাই শুরু করে শেষ পর্যন্ত যায়। তবে কথা হলো, যাওয়ার ক্ষমতা আমার থাকতে হবে, আর্থিক সংগতি থাকতে হবে, আমার দেশের রাষ্ট্রের সংগতি থাকতে হবে। একটা আশার কথা এই, আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বিস্তৃতি ঘটছে, কোয়ালিটির কিছুটা ঘাটতি আছে, আমি স্বীকার করব। কিন্তু যেভাবে কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য আমরা কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট নিচ্ছি, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে, যেভাবে আইটি সার্ভিস দিচ্ছি, যেভাবে ইনোভেশন গবেষণার জন্য দিচ্ছি, যেভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক আপ করার চেষ্টা করছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে ফার্মেসি লিঙ্ক আপ, আইটিসির সঙ্গে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর লিঙ্ক আপ, এই টেক্সটাইলের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর লিঙ্ক আপ, কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে কেমিস্ট্রির লিঙ্ক আপ, এগ্রিকালচারের সঙ্গে এগ্রিকালচার প্রোডাকশন হাউসের অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক আপ। এই লিঙ্ক আপটাই আমরা করতে চেষ্টা করছি জোরে সোরে, যাতে স্নাতকরা বেরিয়েই সরাসরি কাজে যোগ দিতে পারে। আর এমন সাবজেক্ট আমরা পড়াতে এনকারেজ করব না তাকে শুধু প্রায়োগিক দিকটা নেই। তবে মানসিক উৎকর্ষ সাধনের জন্য পড়া নিশ্চয়ই থাকবে, সেটা কিন্তু প্রায়োগিক দিকের সঙ্গে সমন্বিত। মোট কথা হচ্ছে কর্মমুখী উচ্চশিক্ষা। হ্যাঁ, উচ্চশিক্ষা। এই যে কর্মমুখী উচ্চশিক্ষা যারা দিবেন, স্বাভাবিকভাবে আমাদের শিক্ষক তৈরি হচ্ছে কিনা, এইখানেও একটা ঘাটতি আছে আমাদের। আমাদের যে এই যে 37টি পাবলিক ইউনিভার্সিটি, অ্যাপার্ট ফ্রম প্রতিষ্ঠিত কয়েকটা বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রফেসর নিয়োগ করার মতো পাই না। পিএইচডি হোল্ডার, ফরেন ডিগ্রি হোল্ডার আমরা 2-4 জন পাই, যারা ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হন বা প্রফেসর হন, আর বাকি সবই লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রভাষকের পরে আর কোনো পদ নাই। সুতরাং পদ আছে কিন্তু লোক নাই, দেওয়ার মতো লোক নাই। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সবই পাবলিক ইউনিভার্সিটিতে রিটায়ার্ড পার্সনদের নিচ্ছে অথবা খণ্ডকালীন নিচ্ছে। এই ঘাটতিটা পূরণের জন্য এটা তো মেইন ফ্রেম। টিচারকে বাদ দিলে শিক্ষা কি করে পাওয়া যায়? এই জন্য আমাদের এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা শিক্ষকতার জন্য তাদের প্রশিক্ষণ, ডিগ্রি, রিসার্চ, ইনোভেশন, এইসবে এক্সপোজার দেওয়ার জন্য একটা প্রোগ্রাম থাকা দরকার। আমাদের এখানে গবেষণা বিষয়টা তো খুব অবহেলিত। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকাটা কি? এটা অবহেলিত 5 বছর আগে ছিল, কিন্তু এখন অবহেলিত নয়। কারণ আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ 5 থেকে 8 কোটি টাকা দেওয়া হতো গবেষণার জন্য। এইটার পার্সেন্টেজ হিসেবে 1% to 1.5%। এখন গত 3 বছর ধরে কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আন্ডারে, যেটা আইডিএ ক্রেডিট দিয়ে এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে, আমরা গত 2 বছরে 400 কোটি টাকা দিয়েছি 200 প্রজেক্টকে। একটা প্রজেক্টেই 1 কোটি থেকে 4 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। তাতে 26টা বিশ্ববিদ্যালয়
যে ভাইব্রেন্ট রিসার্চ হচ্ছে, যেটা একটা বিশ্ববিদ্যালয় 4টা যদিও 16 থেকে 20 কোটি টাকা গবেষণার জন্য গবেষণার মানগুলো কিরকম? এবং মানগুলো এমন যে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে ডিসপ্লে করে যে এই ডেভেলপিং কান্ট্রি ইনোভেশন কি উদ্ভাবনী শক্তি করেছে। ক্যান্সার রিসার্চে ব্রেস্ট ক্যান্সারের ডিটেকশনের জন্য মেমারির যে পিকচার হয় ইমেজিং, এই ইমেজিং এর নতুন ডিভাইস আমাদের এখান থেকে গবেষণা দ্বারা করেছে। আচ্ছা, জেনেটিক টেকনোলজি, জেনোমিক্স অফ ডিজিজ, কি জন্য কোন ডিজিজ হচ্ছে কিভাবে বের করা যায়, এটা হচ্ছে। আমরা এখন আইসিটিতে ডুইং ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল জব। তো এই যে গবেষণাগুলো হচ্ছে পাবলিকেশন, আমরা ওয়ার্ল্ড ক্লাসের ল্যাব করেছি 40টা, 2700 কম্পিউটার ল্যাব করেছি এই গবেষণার জন্য। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জন্য উই হ্যাভ গট গিভেন থ্রাস্ট। এই গবেষণাগুলোর পাবলিকেশন ওয়াইজ সেভারাল হান্ড্রেড পাবলিকেশন ওয়ার্ল্ড সাইটেড জার্নালে বাইরে আসছে, যার জন্য এটাকে শোকেজিং করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। যে মানি নিয়ে আমরা তো ঋণ নিচ্ছি, নিয়েও যে বাংলাদেশ কেমন করে দেওয়া হচ্ছে। এর সঙ্গে আরো একটা কথা বলে রাখা ভালো, মাননীয় প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা যে ট্রাস্ট ফান্ড করেছে, সেটা খুব কম কথা নয়। সেই অর্থায়ন থেকে যে প্রফিটটা আসবে, ইন্টারেস্টটা আসবে, সেইটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে বেতন হিসাবে দেওয়া হবে। একটা বিষয় যে আপনি বলছিলেন যে আপনারা চাচ্ছিলেন উচ্চশিক্ষা কমিশন হোক। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে উচ্চশিক্ষা সব দেশেই প্রাইমারি, সেকেন্ডারি এন্ড উচ্চশিক্ষা 3টা মিনিস্ট্রির আন্ডারে হয়। প্রাইমারি মিনিস্ট্রি অ্যান্ড মাস এডুকেশন, তারপর হয় সেকেন্ডারি অ্যান্ড আদার হায়ার সেকেন্ডারি, তারপর হয় ইউনিভার্সিটিজ। ইউকের কথা যদি বলি, ইউকেতে আছে দি মিনিস্টার অফ দি ইউনিভার্সিটিজ, মালয়েশিয়াতে আছে হায়ার এডুকেশন মিনিস্ট্রি সেপারেট। আর আমার পাশের দেশ ভারতে না, পাকিস্তানে আছে হায়ার এডুকেশন কমিশন হেডেড বাই ক্যাবিনেট মিনিস্টার। এটা এই জন্য থ্রাস্টটা পুরো যাতে দিতে পারে, কারণ এক সময় 6টা বিশ্ববিদ্যালয় ম্যানেজ করা যা সম্ভব বা সহজ, আজকে 26 লক্ষ ছেলে, এটা 40 লক্ষ হবে, 50 লক্ষ হবে। আর এই শত শত বিশ্ববিদ্যালয়, তাদের নিড ফুলফিল করা, অ্যাকোমোডেশন করা, কোয়ালিটি মেনটেন করা, ইন্টারন্যাশনালাইজেশন করা এবং টেকনোলজি ট্রান্সফার করা, এইসব করতে গেলে যে আনরাপচার্ড ডিভোটেড অ্যাটেনশন দিতে হয়, যে টেকনিক্যাল ম্যান পাওয়ার লাগে, সেটা প্রথাসিদ্ধ মিনিস্ট্রির আন্ডারে হলে করা সম্ভব নয়। মিনিস্ট্রির আন্ডারে হলে সচিব আসলে বদলাবে, ট্রান্সফার হবে, মন্ত্রী একজন হবে, আরেকজন আরেক সময় হবে, যে এক্সপার্ট ইজ নেসেসারি ডাজন্ট গো। সেই জন্য আমরা প্রপোজ করেছিলাম যে হায়ার এডুকেশন কমিশন হবে। প্রস্তাবটা কি আমলে নেওয়া হয়েছে? সরকার নীতিগতভাবে, প্রেসিডেন্ট সাহেব তখন জিল্লুর রহমান সাহেব উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বলেছিলেন যে আমরা অ্যাকসেপ্ট করি। মাননীয় শিক্ষামন্ত্রী পার্লামেন্টে কয়েকবারই বলেছিলেন উচ্চশিক্ষা কমিশন আমরা করতে যাচ্ছি, কারণ এটা সময়ের দাবি, এটা তো আজাদ চুক্তির জন্য কিছু না। আমার দেশের এই শত শত বিশ্ববিদ্যালয়কে যে মানসম্পন্ন করে, কর্মমুখী করে আমার ডেভেলপমেন্ট, এখন আমরা 19 কোটি 20 বিলিয়ন ডলার আমাদের ক্যাপিটাল আছে, সেটা কিসের জন্য? আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, গার্মেন্ট এক্সপোর্ট করি, এটা হলো যে আনস্কিল ম্যান পাওয়ার। এর সঙ্গে যদি স্কিল সমৃদ্ধ করতে পারি, তার শত শত বিলিয়ন তো হয়ে যেতে পারে, শত বিলিয়ন হয়ে যেতে পারে। বাজারে চাহিদা আছে, বিশ্ববাজারে চাহিদা আছে। আমরা কিন্তু এইখানে যে আমাদের গার্মেন্ট আর টেক্সটাইল সেক্টরে মিনিমাম 20 থেকে 40,000 লোক বাইরের ন্যাশনাল কাজ করে, কারণ আমরা প্রোভাইড করতে পারিনি। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কোনো ওয়ার্ল্ড লিডার, এখন 10,000 crore টাকার মার্কেট, উই আর এক্সপোর্টিং টু 60 কান্ট্রিজ। আপনার কি মনে করেন যে কমিশন কি খুব শিগগিরই আপনারা কমিশনের দিকে? আমি তো চাই, এবং অনেকেই চায় সরকারের ভিতরে, তবে এটা ডিপেন্ড করে পলিটিক্যাল ডিসিশনের উপরে। পলিটিক্যাল ডিসিশন হলে হবে, আর পলিটিক্যাল ডিসিশন যদি না থাকে বা এটা শ্রাউডেড এন্ড ক্লাউডেড করা হয়, তাহলে রাজনীতি বা রাষ্ট্রীয় মানে এই যে মন্ত্রণালয় বা আমলাতান্ত্রিক ব্যবস্থার বাইরে একটা কমিশন মানে দেবে কিনা, সেটা নিয়ে আপনাদের সংশয় আছে? না, আমার সংশয় নাই, কারণ আমি মনে করি দেশের জন্য সবাই চিন্তা করে, কিন্তু মত পদের ভিন্নতা থাকলেও লক্ষ্য তো এক। আমরা দক্ষ জনশক্তি করতে চাই। কি দক্ষতা? 21শ শতাব্দীর দক্ষতা, যেটা টেকনোলজি ট্রান্সফার, যেটা নলেজের ভাইব্রেন্ট থাকবে, যেটা নলেজ বেস ইকোনমিকে আরো স্পিড আপ করবে। এটার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো জো নাই। আর সেটা করতে গেলে স্টেরিওটাইপ অ্যাডমিনিস্ট্রেশন, স্টেরিওটাইপ ডিপার্টমেন্ট করে তো হবে না। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কোনো অটোনমাস
আমরা সেই হিসেবে রাখতে চাই, কিন্তু অটোনমাসের বলে অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করা জবাবদিহিতা যাচ্ছে না। যদি তৈরি না হয়। এই যে জবাবদিহিতার ব্যাপারটা আসলেই কেউই সাহসী পদক্ষেপ নিতে চায় না। যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই হিসাবে ল অ্যান্ড ফ্রেম দিয়ে অ্যাক্ট দিয়ে এম্পাওয়ার করা হতো, শিক্ষা কমিশন করা হতো, আমার রেসপন্সিবিলিটি থাকলে আমার ডেলিভার করার ক্যাপাসিটিও থাকতে হবে। আমাকে রেসপন্সিবিলিটি দিলেন, আমার এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই, তাহলে তো সেটা কেউ মানবে স্যার না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় সংলাপের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।